আসসালামু আলাইকুম স্টুডেন্টস। খানিকটা ভারাক্রান্ত মন নিয়ে ক্লাসে দাঁড়ালাম, কিন্তু বাস্তবতা মেনে নিতে হবে। 24 ব্যাচ, তোমাদের প্রথমেই এই যে ধোঁয়াশার ব্যাপার, এখানে আর ধোঁয়াশা রাখার কোনো সুযোগ নাই। 30 তারিখ পরীক্ষা হচ্ছে, এটা মোটামুটি অবধারিত। ঠিক আছে? তো আমি অনেকদিন ধরে ভাবতেছিলাম, আরো কয়েকদিন ধরে, যে আসলে তোমাদেরকে আসলে বায়োলজির উপরে একটা শেষ সময়ের সাজেশন বললে ভুল হবে, যদি চেক লিস্ট বলো, সেই চেক লিস্টটা যেন আমরা দেই। তো সেটা দেওয়ার জন্য একটা সংক্ষিপ্ত ক্লাসে দাঁড়িয়েছি। এখানে দাঁড়িয়ে আমি আসলে বায়োলজি পড়াবো না। আজকের ক্লাসটা তুমি এখন দেখতে পারো, অথবা তুমি এটা বায়োলজি পরীক্ষার আগে দেখতে পারো, যে কোনো সময় দেখতে পারো, কিন্তু আমি বলবো যে এই ব্যাপারগুলো না দেখে আমি পরীক্ষার হলে যাব না। তো ছোট সময়ের ক্লাস হতে যাচ্ছে, তোমরা একটু কষ্ট করে ক্লাসটাকে একটু শেয়ার করতে পারো 24 ব্যাচের বন্ধুদের মাঝখানে। আমি মনে করি যে আহ, ওই পরীক্ষা পেছানোর চিন্তা থেকে একটু যদি সরে আসতে চাও, যেহেতু বাস্তবতা মেনে এখন এটা করতেই হচ্ছে, কিছু করার নেই। তোমরা জানো যে সবাই মিলে অনেক চেষ্টা করেছে, যৌক্তিক ছিল আমাদের পক্ষ থেকে, কিন্তু কোনো কারণে যারা নীতি নির্ধারক ওনাদের কাছে যৌক্তিক মনে হয়নি। এখন তো মানে আমাদের তো পিছু ফিরে তাকানোর সুযোগ নাই, তাই না? তো তোমার অন্য বন্ধুরা যদি ধরো ক্লাসটা অ্যাটেন্ড করে, আই গেস যে পড়াশোনার মধ্যে আবার ফিরে আসলে পড়াশোনা করাটা ইজি হবে আর কি। ঠিক আছে? তো তোমরা কারা কারা আছো তোমাদের, আমি জানি তোমরা এখন সবাই অভিযোগের সুরে অনেক কিছু বলবা। তো এটা আমিও বুঝতেছি আসলে, বুঝছো? বাট মানে কিছু বলার নাই আসলে, কথা বললেই কথা বাড়বে, আমরা আর কথা বাড়াইতে যাচ্ছি না। সব লজিক আমি জানি, তোমাদের চিন্তা ভাবনা, তোমাদের অবস্থা সবকিছুই আমরা জানি খুব ভালো মতন। কিন্তু এটুকু জেনেও কোনো কাজের কাজ করতে পারি নাই আসলে, আর শেষ পর্যন্ত হয়নি। ক্ষীণ একটা আশা ছিল, বাট হয়নি আলটিমেটলি। আমি যেটা করেছি এখানে, রাহাত গত ক্লাসেও এইভাবে বোধহয় জুলজিটা দেখিয়েছে। আর আমরা হচ্ছে চেষ্টা করতেছি যে আগের বছরে যে প্রশ্নগুলো যেখান থেকে মোস্ট কমনলি এসেছে, সেই জিনিসটা তোমাদের চোখে আঙুল দিয়ে ধরিয়ে দেওয়া। শুধুমাত্র টপিকের পাশে স্টার না দিয়ে, যে দেখো এটা কতবার আসছে, সুতরাং এইটা তোমার বার আসার সম্ভাবনা আরো বেশি। তো এই চিন্তা থেকে এইভাবে একটু প্রেজেন্ট করা। তো আমাদের যেহেতু 7টা চ্যাপ্টার, 7টা চ্যাপ্টারে ধরো মোটামুটি 5 মিনিট করে যদি কথা বলি, তাও 5 7 35 মিনিট সময় চলে যাবে। তো আশা করবো যে এই সময়ের মধ্যে আমি শেষ করব। এখন ভালো মতনে শুনবা, আর তোমার বন্ধুর মাঝখানে লাইফটা একটু শেয়ার করে দাও। ঠিক আছে? আমরা কিন্তু পড়ায় ব্যাক করেছি, এবং কেউই এখন এক্সাম পেছানোর আর কোনো আশা কইরো না। কারণ আমি এখান থেকে বুঝতেছি এখন অনেকে অনেক আশা দেখাবে, কিন্তু আমি যতটুকু দেখছি 2 দিন, গতকাল আজকে পর্যন্ত, আমি কোনো আশা আর পাচ্ছি না। সরি টু সে। ঠিক আছে? বাট এই, তো আমরা ওই টপিক থেকে বেরোয় আসতেছি। ঠিক আছে বাচ্চারা, আসো। কোষের গঠন বড় একটা চ্যাপ্টার। অনেকেই আছে যে তেমন ভালো মতনে পড়ো নাই, কিন্তু সিকিউ অ্যান্সারের জন্য প্রিপারেশন কিন্তু নিয়ে যাওয়া উচিত। এখন তুমি যদি এটা ভালো মতো না পড়ে থাকো, এখন এটা ভালো মতনে পড়ে অবজেক্টিভ সবকিছু ক্লিয়ার করা নট পসিবল। মানে এখন তো তুমি বায়োলজি পড়তেছো না। তোমার এখন আমি মনে করি যে ওই যে আমি একটা প্ল্যান দিয়েছিলাম, তোমরা এটা শুনছো কিনা, ওই ভিডিওটা তোমরা দেখছো কিনা, আমি রুটিনটাকে 2 ভাগে ভাগ করে তোমাদের ফিজিক্স পর্যন্ত, ফিজিক্স সেকেন্ড পেপার যে 13 তারিখ পরীক্ষা না, ওই পর্যন্ত একটা ভাগ তুমি চিন্তা করো। তারপরে বায়োলজি, হায়ার ম্যাথ এবং কেমিস্ট্রি, এই যে পরীক্ষা 6টা, এগুলাকে তুমি দ্বিতীয় ভাগ চিন্তা করো। আপাতত তুমি বায়োলজি, কেমিস্ট্রি এবং হচ্ছে হায়ার ম্যাথ, এগুলা এখন আর কইরো না, যেহেতু আজকে 25 তারিখ শেষ হয়ে যাচ্ছে। এখন আর এগুলো করার সুযোগ নেই। এখন তুমি বেসিকলি করবা হচ্ছে কোনটা, বাংলা সেকেন্ড পেপারে যদি গ্যাপ থাকে ওইটা একটু কুইক দেখে নাও। ইংলিশে যেহেতু গ্যাপ একটু কম, ইংলিশ ফার্স্ট পেপার বা সেকেন্ড পেপার আগে 1 দিন বা 2 দিন করে গ্যাপ, ওইখানে তোমার যদি সমস্যা থাকে ওইটা একটু দেখে নাও। আইসিটির আগে 1 দিন গ্যাপ, আইসিটি যদি একটু দেখতে হয়, অনেকেই ভবিষ্যৎবাণী করছে এই বছর স্টুডেন্ট আইসিটিতে খারাপ করবে, ইম্পর্টেন্স কম দেওয়ার কারণে। হ্যাঁ, তো আইসিটিটা একটু দেখে নিলে, মানে এখন সময় খুব কম, আগামী 1 বা 2 দিনের মধ্যে তোমার আসলে এই ইংলিশ, বাংলা সেকেন্ড পেপার, আইসিটি এগুলো দেখার থাকলে দেখে নাও। কারণ তোমাকে 27 28 29 এই 3 দিন বাংলা ফার্স্ট পেপার পড়তে হবে, তাই না? তো এখন বায়োলজি পড়ার টাইম না। তো এখন হচ্ছে জাস্ট এটা তুমি নোট করে রাখো যে এই জিনিসগুলো আমি অবশ্যই পরীক্ষার আগে দেখে যাব। এই জিনিসগুলো দেখে না গেলে আমি পরীক্ষায় অ্যান্সার করতে পারবো না। যেমন ধরো প্রথম চ্যাপ্টার থেকে তুমি যদি অ্যান্সার করতে চাও, একটা বাস্তবতা হচ্ছে যে পরীক্ষার হলে ক এবং খ নাম্বারের যে বাধা, এটা তোমরা কিভাবে জানো, ক এবং খ এর বাধাটা কেমনে যেন তোমরা পাস করে ফেলো। কারণ আমরা সবাই পরস্পরের প্রতি খুবই সহানুভূতিশীল, তাই না? আশেপাশে যদি আমার একটা সহৃদয়বান বন্ধু থাকে, একটা প্রশ্নে যদি গ এবং ঘ নাম্বার আমার কমন পড়ে, তাহলে ক এবং খ নাম্বারটা দৈবভাবে আমি পেরে যাই আমার নিজের ক্রিয়েটিভিটি দিয়ে, বন্ধুর কাছ থেকে নিয়ে, তাই না? তো আমার একটা প্রশ্ন অ্যান্সার করব কি করব না, এটা ডিসাইডার কে, গ এবং ঘ নাম্বার প্রশ্ন। এখন এই চ্যাপ্টার থেকে
যদি গ এবং ঘ নাম্বার প্রশ্ন অ্যান্সার করতে চাও তাহলে তোমাকে কয়েকটা ছবি অবশ্যই পরীক্ষার আগে একে প্র্যাকটিস করে যেতে হবে। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যদি আমাকে বলো যে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা, আচ্ছা সেটা হচ্ছে, আচ্ছা এইরকম থেকে, ওকে, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, এদেরকে আমি 6 স্টার দিব, ঠিক আছে? এদের ছবি এবং এদের গঠন এবং কাজ, গঠন কাজ, এই দুইটা হচ্ছে 6 স্টার। এই চ্যাপ্টার থেকে যদি অ্যান্সার করতে চাও, দেখি কয়বার আসছে ওরা, আচ্ছা 15 বার আসছে। মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্টের শুধু ছবি যে এই পর্যন্তই না, এদের কাজও কিন্তু আসছে, ইকুয়ালি ইম্পর্টেন্ট, মাইন্ড ইট, মাথায় রেখো। আচ্ছা ওকে, আমি দেখতে পাচ্ছি যে অনেকেই আছে আমার সাথে। আমার খুব ভালো লাগতো যদি আমি পড়াইতে পারতাম, বাট আমি আসলে পড়ানোতে যাব না, কারণ পড়াইতে গেলে পুরো ভুটানি আসলে দেখা যাবে 3-4 ঘন্টার ক্লাস। এই মুহূর্তে আমি তোমার 3-4 ঘন্টার ক্লাস দিয়ে মাথা জ্যাম করতে চাচ্ছি না। বায়োলজি পরীক্ষার আগে এই টপিকগুলো ধরে ধরে আবার ক্লাস নেওয়ার চেষ্টা করব। এখন জাস্ট জিনিসটা মাথায় ঢুকাও যে আমি এগুলো পারি কি পারি না, আর না পারলে নোট ডাউন করো যে বায়োলজির আগে এই জিনিসগুলো আমি দেখে তারপর পরীক্ষা হলে যাব। ওকে, এরপর আসো কোষঝিল্লি, কোষপ্রাচীর। কোষঝিল্লির গঠন ইকুয়ালি ইম্পর্টেন্ট, এটাকে 5 স্টার দিব, ঠিক আছে? কোষঝিল্লির গঠন, কোষপ্রাচীরের গঠন এটাকে, এবং কাজও কিন্তু, গঠন মানে ছবি আঁকা এবং সাথে কাজ। ডিএনএ আরএনএ, এটাকে 6 স্টার দিব। দেখো টপিক কিন্তু সিলেক্টিভ, ঠিক আছে? ডিএনএ এবং আরএনএ এর পার্থক্য প্রচুর আসছে, তো এটা তোমরা পড়বা। ডিএনএ এর গঠন আসছে, ডিএনএ এর গঠন, ডিএনএ এর গঠন আসছে, তারপর টিআরএনএ এর গঠন আসছে, বুঝছো? টিআরএনএ আঁকতে বলছে। তো এই গঠনগুলো যদি নাও আঁকতে পারো, ডিএনএ এবং আরএনএ এর পার্থক্যটা পড়ে যাবা, তাহলে দেখবা যে অ্যান্সার করতে পারতেছো। আর এগুলো একটু লেস ইম্পর্টেন্ট, এগুলো একটু কম কম আসছে। দেখো স্টিল এই টপিকগুলো থেকে প্রশ্ন আসছে। গলগি বডি, রাইবোজোম, এদের কাজ আসছে, কি আসছে এখান থেকে? এখান থেকে কাজ আসছে, মেনলি কাজ, এদের কাজগুলো ইম্পর্টেন্ট, বুঝছো? ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, এখান থেকে ভালোই প্রশ্ন আসছে, কিন্তু এটা হচ্ছে একটু আগের দিকে বেশি আসছে, বুঝছো? এখানে একটু কম উঠছে। তো এটা থেকে তোমার আসলে কি লাগবে জানো? এখান থেকে লাগে হচ্ছে প্রক্রিয়া আলোচনা করতে দেয়, প্রক্রিয়া, এটাকে আমি 4 স্টার দিব। ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশনকে 4 স্টার দিব। এখন ওই যে যারা জীবনে পড়ো নাই ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, তারা এখান থেকে অ্যান্সার করতে যাবে না, ঠিক আছে? এখান থেকে আসলে এটা বাদ, তাইলে যারা পড়ো না, এরকম অনেকে আছে আমি জানি। এখন তোমাদের এটা পড়ে বুঝে এই সামনের পরীক্ষাতে অ্যান্সার করা সো টাফ, তো যারা পারো তাদের কাজ কি জানো? ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন এবং রেপ্লিকেশন, অবশ্যই সাথে রেপ্লিকেশন আছে, ওটা উঠে নাই, ইকুয়ালি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তিনটা ইকুয়ালি ইম্পর্টেন্ট, তবে বেশি ইম্পর্টেন্ট রেপ্লিকেশন আর ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশনের থেকে। তো এইগুলাকে ছোট করে লেখা শিখতে হবে। একটা ছোট ছবি এঁকে 3টা পয়েন্টে প্রক্রিয়াটা বুঝাই দেওয়ার মতো লেখা লিখতে হবে। বই তো এত বড় বড় করে লেখা, তুমি তো সব লিখতে পারবে না। কিছু কি ওয়ার্ড আছে, তাই না? ইম্পর্টেন্ট ওয়ার্ড আছে, এগুলা যেন মেনশন করা হয় তোমার অ্যান্সারের মধ্যে। যেমন ধরো তুমি রেপ্লিকেশন লিখলা, কিন্তু তুমি লিডিং স্ট্র্যান্ড, ল্যাগিং স্ট্র্যান্ড লিখলা না, ওকাজাকি খণ্ড লিখলা না, রেপ্লিকেশন কমপ্লেক্সে যে এনজাইম গুলো থাকে তাদের কথা লিখলা না, তাইলে কিন্তু প্রশ্নটা সম্পূর্ণ হইল না। আই হোপ বুঝতে পারছো যারা টপিকটা বুঝো, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের মোটামুটি কোষ ও কোষের গঠন থেকে। তাহলে যারা সেফ সাইড খেলতে চাও এই চ্যাপ্টার থেকে, যে ভাই আমি আসলে ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন পারি না, আমি এই চ্যাপ্টার থেকে আংশিক ইচ্ছা আছে অ্যান্সার করার, তারা এই জিনিসগুলো শিখে যাবা। মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, এগুলো আঁকা কোনো কঠিন ব্যাপার না, ছোটবেলা থেকে দেখতেছো আঁকতেছো, এদের কাজও তুমি না পড়ে গেলেও কিছু 4-5টা গাছ লিখে ফেলতে পারবা, তাই না? কিন্তু একটু পড়ে যাবা, তাইলে কলম আটকাবে না। কোষঝিল্লি, কোষপ্রাচীর, ডিএনএ, আরএনএ, এই 3টা টপিক কেউ মিস দিও না, ঠিক আছে? এই চ্যাপ্টার থেকে 2টা প্রশ্ন চলে আসতে পারে। 2টা প্রশ্ন যদি চলে আসে তাহলে একটা এখান থেকে অবশ্যই আসবে, বুঝছো? তো এই গেল, এটা শেষ হলো। তারপরে আমরা অন্য একটা চ্যাপ্টারে যাই। আচ্ছা, কোষ ও কোষের গঠন থেকে চেকলিস্ট, আমি এটার পিডিএফ দিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আর তোমরা চাইলে স্ক্রিনশট রাখতে পারো যে এটা হচ্ছে আমাদের চেকলিস্ট, এটা আমি পরীক্ষার আগে দেখে যাব, এই জিনিসগুলো মিস করব না। ওকে, এবার আসো কোষ বিভাজন। কোষ বিভাজনের মধ্যে মাইটোসিস, মিওসিসের ধাপসমূহের বর্ণনা, এখানে কোন ধাপগুলো বেশি আসছে? দেখো এটা একটা মানে গ নাম্বার প্রশ্নে এটা ধরো থাকেই মোস্ট অফ দ্য টাইমস, গ নাম্বার প্রশ্নে যে কোনো একটা ধাপের বর্ণনা দিতে বলে। তো এটার জন্য বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মিওসিসের মধ্যে প্রোফেজ 1-এর যে ধাপগুলো, প্রোফেজ 1-এর ধাপগুলো। তো এখানের মধ্যে মনে করো প্রথম যে ধাপগুলো, লেপ্টোটিন, জাইগোটিন, পেকাইটিন, এই 3টা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? প্রোফেজ 1-এর সব ধাপ বর্ণনা করতে দেওয়ার কথা না, যে কোনো একটা ধাপ বর্ণনা করতে দেয় সাধারণত। আর সব ধাপ দিলে তুমি খালি ছবি এঁকে দিয়ে আসবা, বেশি কথা লিখবা না, ছবি এঁকে লেভেলিং করে দিয়ে আসবা, বেশি লিখার তো জায়গা নাই। আর মাইটোসিসের অলটুগেদার যে কোনো ধাপই আসতে পারে, তবে মিওসিসের ধাপ বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর যদি কোষ বিভাজন থেকে প্রশ্ন হয়, বিশ্বাস করো ঘ নাম্বার প্রশ্ন অবধারিত ভাবে এটাই হবে,
যে মাইটোসিস এবং মিওসিসের পার্থক্য কি, অথবা মাইটোসিস মিওসিসের গুরুত্ব কি, তবে পার্থক্য বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, পার্থক্যটা বেশি ইম্পর্টেন্ট। এটা ঘ নাম্বারে দেখবা পাচ্ছই। ক্রসিং ওভারের গুরুত্ব এটাও কিছু কিছু সময় আসছে, এটা দেখবা বইয়ে সাজানো আছে। ক্রসিং ওভারের ফলে বৈচিত্র্য তৈরি হয়, তাই না, ডিফারেন্স গুলো তৈরি হয়। কোষ চক্র এটা সিকিউর জন্য অত ইম্পর্টেন্স আমি দিচ্ছি না, ইম্পর্টেন্ট লাগছে না। তো আমি এখান থেকে কি পড়বো, মাইটোসিসের ধাপগুলো ছোটবেলা থেকে পড়ছি, ছবি আঁকাটা শিখে যাব। মিওসিসের প্রোফেজ ওয়ানের যে লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, এই যে প্রথম তিনটা ধাপ, এই তিনটা ধাপ ভালো মতনে পড়বো, চিত্রসহ বর্ণনা, বুঝো। আর মাইটোসিস মিওসিসের পার্থক্য, এখানে প্রায় 10টার মতো পার্থক্য লেখা যায় মাইটোসিস আর মিওসিসের মাঝখানে। কলম যেন না থামে, 2 পেজ যেন লিখে আসো, সুন্দর করে বক্স করে পার্থক্য দিয়ে আসবা। পার্থক্য লিখার নিয়ম কি, পার্থক্যতে তোমরা 2 ঘর করো, 2 ঘর না করে 3 ঘর করবা, ঠিক আছে। এই যে এই পাশে লিখবা হচ্ছে বিষয়, বিষয় মানে কিসের উপর বেস করে তুমি পার্থক্য করতেছো। এই পাশে লিখবা মাইটোসিস, এই পাশে লিখবা হচ্ছে মিওসিস, ঠিক আছে। এরপর পার্থক্য লিখবা বক্স করে করে সুন্দর করে। কেউ একজন 10টা পার্থক্য লিখবে, কিন্তু স্যারের চোখে কম ধরবে। তুমি 8টা পার্থক্য লিখছো, স্যারের চোখে সুন্দর করে ধরবে। এবং 4 নাম্বার প্রশ্নের জন্য অবশ্যই মাইটোসিস মিওসিসের অ্যাটলিস্ট 8টা পার্থক্য লেখা তোমার উচিত, ঠিক আছে। ওকে, আচ্ছা তোমরা এখন ওই যে এক্সাম নিয়েই, অডিট এক্সাম কি পিছাবে কিনা এটা নিয়ে এখনো দুশ্চিন্তা। আমি কিন্তু আমার দিক থেকে বলে দিচ্ছি যে আমি লাস্ট 2 দিন যা কিছু দেখেছি এবং প্রোগ্রেশন যতখানি দেখলাম, সব ভাইরা তো চেষ্টা করছেন। এটা বললে তোমরা বলো যে খালি আমরা হয়তো বা মানে নিজেদের জন্য, আমি নিজেদের জন্য কেন ওই যে রোদের মধ্যে যাব, সবাই কেন রোদের মধ্যে গিয়ে দাঁড়ায় থাকবেন, এখানে ধর্ণা দিবেন, তাই না। তো এটা তোমাদের জন্য সল্লি চেষ্টা করা হয়েছে, কিন্তু শুরু করার আগে আমরা বুঝতে পারছি যে এখানে আমাদের চান্স খুব কম। আমরা শুরুই করছি খুব কম চান্স নিয়ে, কিন্তু তোমরা আশা রেখে বসে আসছো যে ভাই এটা বোধহয় হবেই। আমরা বুঝতে পারছি শুরু থেকেই যে নীতি নির্ধারক যারা, তারা খুব অনর, উনাদের এটা ঢুকতেছে না, আমরা যে লজিক গুলো দিচ্ছি এগুলো পৌঁছাচ্ছে না। কাজেই এখন থেকে পরীক্ষা পিছাচ্ছে না, আর কারো কথাই এখন আপাতত বিশ্বাস করো না। আমি রিসেন্ট কয়েকটা রিপোর্টে পড়ে দেখলাম ওই উপর মহল থেকে, এটার দ্বিধা নাই যে আমাদের নিউজ, আমাদের স্মারকলিপিটা যে ওনাদের কাছে পৌঁছেছে, এটার বেসিসে কিন্তু ওনার কথাগুলো স্পষ্টভাবে জানাই দিচ্ছেন পরীক্ষা পিছাচ্ছে না। তো আমরা এর থেকে বেশি আর কি করতে পারি, আমাদের আর কিছু করার নাই। এখন দেয়ালে পিঠ থেকে গেছে, প্রিপারেশন নিতে হবে। আর পিছাবে পিছাবে করে চিল্লায় আমি নিজের ক্ষতি করতে পারছি না, তাই না। তাহলে সামনের বাংলা পরীক্ষাটা দেওয়ার পরে বিশ্বাস করো তোমার পরীক্ষা ইজি হয়ে যাবে, তোমার প্রিপারেশন না সহজ হয়ে যাবে। তোমার মনে হচ্ছে এইচএসসি পরীক্ষা অনেক কঠিন হবে, সত্য কথা এইচএসসি পরীক্ষা কঠিন, কিন্তু প্রথম পরীক্ষাটা যাওয়ার পরে ধীরে ধীরে এটা সহজ হতে থাকবে। ভাইয়ের কথা মিলাই দেখো। আর এখন তোমরা শিক্ষা বোর্ডের সাথে যদি আমরা যদি আরো ব্যাপারটাকে কচলাই, আরো এটাকে জটিল করি, যেটা হবে যে এটার একটা সাইলেন্ট ইম্প্যাক্ট পড়ে পুরো ব্যাচের উপর, বুঝছো। তো এই খাতা একটু কড়া করে দেখা, হ্যাঁ, পরীক্ষার হলে গার্ড চূড়ান্ত কড়া করে দেওয়া, এইগুলো হইলে কিন্তু টাইম পিছাইলেও তেমন একটা মানে তুমি দেখবে আরো বেশি বিপত্তিতে পড়ে যাচ্ছ, বুঝছো। তো এই আর কি। আচ্ছা বাচ্চারা, তাহলে আমরা একটু থার্ড চ্যাপ্টারে যাই, আমাদের বোটানির আর একটা চ্যাপ্টার হচ্ছে অণুজীব। প্রশ্ন আসবেই, অবধারিত, এখান থেকে প্রশ্ন হবেই। এবং কি পড়ে যাবা তুমি, যেই বোর্ডেরই হও না কেন, যেগুলো বলতেছে এগুলো কমন পড়বে, শিওর থাকো, প্রত্যেক বছর কমন পড়তেছে, তোমার বেলায় পড়বে। সো মেক শিওর এগুলা ভাই পড়ে যাইতেছ। আচ্ছা টিটুফাস, এটা 7বার আসছে মাত্র। আচ্ছা এটা 6 স্টার। ভাইরাস থেকে যদি প্রশ্ন আসে, দেখো আমি একদম ক্লিয়ার কাট, ভাইরাস থেকে যদি প্রশ্ন আসে তাহলে তোমার গ নাম্বারে টিটুফাজের গঠন রাখতে বলবে। এবং টিটুফাজের গঠন তোমরা রাখতে পারো, তাই না, ষড়ভুজাকৃতির মাথা দিয়ে যে এঁকে ফেলো, লেভেলিংটা সুন্দর করে হইতে হবে। আচ্ছা, আর যদি ব্যাকটেরিয়া থেকে প্রশ্ন আসে তাইলে তোমার 3 নাম্বারে দিবে হচ্ছে আদর্শ ব্যাকটেরিয়ার গঠন, সিম্পল। আচ্ছা এবার গুরুত্বের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে ব্যাকটেরিয়ার গুরুত্ব, এটা আমরা বেশি আসতে দেখছি। এবং দেখো এখানে জাস্ট রাফলি লেখা ব্যাকটেরিয়ার গুরুত্ব, কিন্তু আমি স্পেসিফিক্যালি লিখে দিচ্ছি যে কৃষি ক্ষেত্রে পরীক্ষাতে এভাবেই আসে, এভাবেই বেশি আসছে আমি দেখছি। কৃষি ক্ষেত্রে ব্যাকটেরিয়ার গুরুত্ব কিরকম, এইটা হচ্ছে 6 স্টার, স্পেসিফিকলি লিখে দেয়। ব্যাকটেরিয়ার দেখবা গুরুত্বের মধ্যে 20টা পয়েন্ট লেখা আছে। এখন এই 20টা পয়েন্ট কিন্তু তুমি লিখার সুযোগ পাবা না যদি প্রশ্নে বলে দেয় কৃষি ক্ষেত্রে গুরুত্ব কি। তখন তোমার মেনশন করতে হবে ওই যে নাইট্রোজেন সংবন্ধন করে যে ব্যাকটেরিয়াগুলো, মাটির উর্বরতা বাড়ায় যারা, নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার কথা, ঠিক আছে। তারপর আমরা ওই যে গমের ক্ষেত্রে, ধানের ক্ষেত্রে ব্যাকটেরিয়া প্রয়োগ করে ফলন বাড়িয়েছি, এই কথাগুলো তোমার লিখতে হবে। হ্যাঁ, তারপর পতঙ্গনাশক, অনেক কথাই তো বলা যায়, তাই না, ওই যে পতঙ্গনাশক
যে ওই যে ব্যাসিলাস থারিনজিয়েন্সিস ব্যাকটেরিয়া থেকে যে আমরা পতঙ্গনাশক জিন নিচ্ছি, এখানেও তো ব্যাকটেরিয়ার ইম্পর্টেন্স আছে। তো যেগুলো পারো এগুলো কৃষি ক্ষেত্রে লিখে দিবা। আচ্ছা, ম্যালেরিয়া পরজীবী, ম্যালেরিয়া এবার আসো, আর কি আসতে পারে একদম বাধা ধরা। তাহলে গ নাম্বারে ভাইরাস থেকে আসলে এটা, ব্যাকটেরিয়া থেকে আসলে আদর্শ ব্যাকটেরিয়া গঠন। লাইটিক চক্র ইম্পর্টেন্ট, লাইসোজেনিক চক্র তেমন আসে নাই। লাইটিক চক্রের, লাইটিক চক্র হচ্ছে তোমার 6 স্টার এখান থেকে, ঠিক আছে। লাইটিক চক্র থেকে কি আসবে, ধাপগুলো বর্ণনা করো। তোমার বইতে 5টা ধাপ আছে, বিশ্বাস করো তুমি ছবি না এঁকে 5টা ধাপ যতই বর্ণনা করো ফুল মার্কস পাবা না। আর সুন্দর করে ছবি আঁকবা, ছবি আঁকার পরে প্রত্যেকটা ধাপের জন্য 2টা একটা করে লাইন বলবা, ঠিক আছে, দেখবা ফুল মার্কস পেয়ে যাচ্ছ। লাইসোজেনিক চক্র তেমন আসে নাই, তবে আসতে পারে, একটু ওই জন্য দেখে নিবা, লাইসোজেনিক চক্রের তুলনাটা দেখে নিবা। এখান থেকে 2 নাম্বারের প্রশ্নগুলো বেশি আসে। প্রোফাজ বলতে কি বুঝো, এই প্রশ্নগুলো আসে। প্রোফাজ মানে কি বলতো, ওই যে ব্যাকটেরিয়াল ডিএনএ আর ভাইরাল ডিএনএ একসাথে থাকলে ওইটাকে প্রোফাজ বলে আর কি। আচ্ছা, এটা গেল। আর একটা ব্যাপার আসে, একটু কম আসে, সেটা হচ্ছে যে ধরো ব্যাকটেরিয়ার প্রধান যে জনন দ্বিভাজন, ওইটাকে আমি 2 স্টার দিয়ে রাখি, ওইটা যদি কোনো বোর্ডে আসে আর কি। ব্যাকটেরিয়ার প্রধান জনন কি, বাইনারি ফিশন বা দ্বিভাজন, এটা হচ্ছে 2 স্টার, এটাও আমরা দেখব। এবার ম্যালেরিয়া থেকে যদি প্রশ্ন আসে, ম্যালেরিয়া চ্যাপ্টারের প্রশ্ন দেখলে তুমি অবাক হবা। এখান থেকে স্যাররা কেন জানো একটু ওই যে সামাজিক বিজ্ঞান টাইপের প্রশ্ন করতে ভালোবাসেন। মোস্ট অফ দ্য কোশ্চেন এমন করে আসছে, আমি তোমাকে বলি, কিভাবে তুমি মশা প্রতিরোধ করবা, হ্যাঁ, কিভাবে তুমি মশকি প্রতিরোধ করবা, ম্যালেরিয়া প্রতিরোধ করবা। তো এই মশা এটা নয় ঘুমাইতে হবে। তারপর হচ্ছে ওই যে মশা নিধনের জন্য কি কি করা যায়, ও মানে নিয়মিত জঞ্জাল পরিষ্কার করা, ঝোপঝাড় পরিষ্কার করা, কিছু ওষুধ ছিটায় দেওয়া, যেই জলাশয়ে মশা জন্মায় সেখানে কিছু মাছ চাষ করা, মাছগুলো মশার লার্ভা খেয়ে ফেলবে, এরকম এরকম টপিক, বুঝছো। তো এই একটা প্রশ্ন কিন্তু ম্যালেরিয়া থেকেও আসে, ডেঙ্গু থেকেও আসে। মানে কি, মানে মশার নিয়ন্ত্রণে তুমি কি করবা, মানে ম্যালেরিয়া নিয়ন্ত্রণে আর ডেঙ্গু নিয়ন্ত্রণে কি করবা, কথাগুলো মোটামুটি কাছাকাছি, এই যে মশকি নিয়ন্ত্রণ, বুঝছো। তো এই প্রতিকার প্রতিরোধ এটা ম্যালেরিয়া এবং ডেঙ্গুর জন্য মোটামুটি কাছাকাছি পড়বা। আর ডেঙ্গু থেকেও কিছু প্রশ্ন আসতে আমরা দেখছি, তাই এটাও একটু পড়বা। তাহলে এটা ক্লিয়ার হইলো না আমাদের, বলো। আমরা এখান থেকে 3টা ছবি অবশ্যই প্র্যাকটিস করব। এটা হচ্ছে ব্যাকটেরিয়ার আদর্শ ব্যাকটেরিয়ার গঠন, টিটুফাদের গঠন, লাইটিক চক্রের 5টা স্টেপ। ওকে, এই যে আফরিন ইভা একটা ভালো কথা বলছে, আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার, তিনি যা করেন ভালোর জন্যই করেন। এইটাই আমাদের এখন মানে বিশ্বাস করতেই হবে এটা, তাই না? তোমরা যারা মনে করতেছ আমি বোধহয় A+ পাবো না, তুমি A+ পেয়ে যাবা, দেখো। আমি নিজে এইচএসসি পরীক্ষা দেওয়ার সময় মনে করছি কি জানো, আমার বোধহয় বাংলাতে A+ থাকবে না। আমি জীবনে কলেজে বাংলায় A+ পাইনি, হাতের লেখা তো বুঝতেই পারতেছো, মাশাল্লাহ। এটার জন্য কোনোদিনও বাংলায় কলেজে A+ পাইনি। এইচএসসি পরীক্ষা দেওয়ার পরেও আমার গোল্ডেন না পাওয়ার পেছনে সবচেয়ে বড় ভয় ছিল বাংলা নিয়ে। আমি বাংলায় 2টা পেপার মিলায় 182 না 83 পাইছিলাম, মানে দেখো 90%-এর উপরে মার্কস পাইছিলাম। বোর্ড পরীক্ষাতে স্যাররা খাতা দেখে 2 হাত ভরে নাম্বার দেন। তুমি যদি জাস্ট একটা ফিজিক্সের অঙ্ক তুমি পুরোটা করতে পারো নাই, সূত্র অ্যাপ্লাই করতে পারছো, এই নিয়েও কিন্তু তুমি 3 1 পাবা, তুমি জানো। সূত্রটা পর্যন্ত দেওয়া আছে, কি কি আছে, যে মানে প্রশ্নে উদ্দীপকে কি কি দেওয়া আছে এটা লিখে তুমি যে সূত্রটা লিখে দিয়ে আসতে পারো, তুমি 3 1 বা 1.5 পেয়ে যাবা। বুঝতে পারতেছো তুমি জিনিসগুলা? তো তুমি ভাবতেছো যে আমার সব শেষ, আর সৃষ্টিকর্তা এখান থেকে মুচকি হেসে পারলে চিন্তা করতেছে যে আমি তোর জন্য আসলে বেটার কিছু রাখছি। ঠিক আছে, এইটাই এখন ধরে আমাদের সামনে আগাইতে হবে। আমরা ওই পরীক্ষা পিছাবো এটা নিয়ে পড়ে থাকলে আর হচ্ছে না। বাচ্চারা বাস্তবতাটা একটু বুঝতে শিখো, ছোট ভাই বোনেরা প্লিজ। আচ্ছা, রোজিনা বলছে একটা চ্যাপ্টার ফুল রিডিং তো অনেক টাইম লাগে, এক্সামের আগে কিভাবে চ্যাপ্টার গুলো পড়বো? গ্রেট। যারা জীবনেও ফুল চ্যাপ্টার রিডিং পড়ো নাই, তারা এক্সামের আগেও ফুল চ্যাপ্টার রিডিং পড়ে শেষ করতে পারবা না। তারা মেইনলি একটু সিকিউ বেসড প্রিপারেশন নেওয়ার চেষ্টা করো। সিকিউ এর টপিক গুলো আগে, যেমন বায়োলজির আগে, বায়োলজি ফার্স্ট পেপার, বোটানির আগে তোমার 5 দিনের মতো গ্যাপ আছে আমি যতদূর দেখছি। আর সেকেন্ড পেপারের আগে আবার গ্যাপ নাই, মানে 1 দিন বা 2 দিন গ্যাপ। তো তোমাকে কি করতে হবে, এই 5 দিন বন্ধ তুমি কিভাবে ইউটিলাইজ করবা? 5 দিন বন্ধের মধ্যে মনে করো 1 2 3 4 5, ধরো বোটানির আগে তোমার 5 দিন বন্ধ। তোমাকে কিন্তু যেহেতু জুলজির আগে বন্ধ নাই, এই 1 তারিখে অবশ্যই তোমার জুলজি পড়তে হবে। যদি আগের পরীক্ষাটা দিয়ে এসে রাত্রেবেলা এবং তারপরের দিন তুমি জুলজি পড়বা, এরপরে 4 দিন তুমি বোটানি পড়বা, তাই না? এই 4 দিনে তুমি চ্যাপ্টার ভাগ করে নিবা। 4 দিনের মধ্যে আবার 1 দিন হাতে রাখবা, লাস্ট দিন আমার রিভাইস, তাহলে আমার হাতে আছে 3 দিন। 3 দিনে আমার 7টা চ্যাপ্টার পড়তে হবে, তাই না? তাহলে 7টা চ্যাপ্টারের আমি প্রথম চেষ্টা করব সিকিউ পার্টটা টোটালি ক্লিয়ার করার জন্য, ঠিক আছে? এরপর যে যতখানি পারি রিডিং দিয়ে যাওয়ার চেষ্টা করব, বুঝছো? দ্যাটস দ্য বেস্ট উই ক্যান ডু। আচ্ছা,
ওকে, চলো তাহলে এটা কি ক্লিয়ার হইলো? এই চ্যাপ্টার থেকে কি কি পড়বো? এরপর আসো, এগুলোতে কিন্তু টাইম লাগছে একটু, বুঝছো, এগুলো সাজাইতে, এই গণনা করে। তো আমাদের ব্যাকগ্রাউন্ডের লোকজন আমাদেরকে হেল্প করছে, বাট এই দেখো, নগ্ন বীজি আবৃত বীজি, এইখানে কিন্তু এই একদম তুমি যদি এইটা পরিসংখ্যানটা দেখো, যে সবচেয়ে বেশি টাইম যেটা আসছে সেটা হচ্ছে পোয়াসিয়া এবং মালভেসি, এদের বৈশিষ্ট্য এবং অর্থনৈতিক গুরুত্ব। বুঝছো, বৈশিষ্ট্যটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সিক্সটার, এবং পোয়াসিয়া এবং মালভেসি দুইটাই আসলে, পোয়াসিয়া হচ্ছে একবীজপত্রীর একটা গোত্র, মালভেসি হচ্ছে দ্বিবীজপত্রীর একটা গোত্র। তো এদের বৈশিষ্ট্য কিন্তু দেওয়া আছে সুন্দর করে সাজানো, এদের ফুল কেমন, ফল কেমন। তো লাস্টের পার্টটা বেশি ইম্পর্টেন্ট, বুঝছো, মানে চ্যাপ্টারের যে শেষের অংশটা, শুরুর অংশে তো অনেক কথাই লেখা আছে, বাট শেষের অংশটা বেশি ইম্পর্টেন্ট। তো এই চ্যাপ্টার থেকে যদি সিকিউ অ্যান্সার করতে চাও, তাহলে পোয়াসিয়া মালভেসির কিছু তুমি বাদ দিও না। আর গ নাম্বার প্রশ্ন এরকমটা আসতে দেখি একটু কমই আসছে, মানে কম্পারেটিভলি, কিন্তু চিত্রের জন্য এইটাই শুধু এখান থেকে প্র্যাকটিস করা। এই চ্যাপ্টারের চিত্র বলতে পুষ্প সংকেত আঁকা। পুষ্প সংকেতের মধ্যে বেশি ইম্পর্টেন্ট কোনটা? জবারটা, মানে দুইটাই তো আছে তোমার বইতে, জবা আর ধান, তাই না? তো জবাটা বেশি ইম্পর্টেন্ট। রিসেন্টলি গ্রুপে দেখছি কেউ কেউ হাতের মধ্যে পুষ্প সংকেত এঁকে ছবি দিচ্ছ, হ্যাঁ, সুন্দর লাগছে দেখে নকশাটা। তো আঁকতে পারলে খুব ভালো, কিন্তু অবশ্যই যদি এটা দেওয়ার ইচ্ছা থাকে যে পরীক্ষাতে আমি এখান থেকে অ্যান্সার করব, তাহলে অবশ্যই তুমি কি করবা? অবশ্যই হচ্ছে এটা প্র্যাকটিস করে নিবা। পরীক্ষাতে গিয়ে প্রথমবারের মতো পুষ্প সংখ্যা রাখতেছো, জীবনে মিলবে না, উল্টাপাল্টা হবেই, টাইম কনজিউমিং হবে, শেষ করতে পারবে না। আর এইগুলা মেইনলি 2 নাম্বারের জন্য বেশি আসছে, বুঝছো, এগুলা অনুধাবনের জন্য বেশি ইম্পর্টেন্ট, যে কেন আমাদের সাইকাসকে জীবন্ত জীবাশ্ম বলা হয়, কোরালয়েড মূল বলতে কি বুঝো, ঠিক আছে, বা ধরো সাইকাসের বৈশিষ্ট্য লিখো, এগুলা আমাদের অনুধাবনমূলক প্রশ্নের জন্য বেশি ইম্পর্টেন্ট। তো এই চ্যাপ্টার থেকে অবশ্যই অ্যান্সার কইরো, কারণ এই চ্যাপ্টারের টপিক কম, এইগুলাই আসে। লাস্টের পার্টটা পড়ে ফেলতে পারলে, পোয়াসিয়া মালভেসির বৈশিষ্ট্য এবং পুষ্প সংকেত পড়ে ফেলতে পারলে, পুষ্প প্রতীক তো অবশ্যই জানতে হবে, ইজি, বুঝছো? আচ্ছা, মেঘনা মেঘনা বলতেছে মেডিকেল এডমিশন কোর্সে ডিসকাউন্ট দেন। আচ্ছা, মালভেসির অর্থনৈতিক গুরুত্ব তো কোথায় পাচ্ছ না? মালভেসির ক্ষেত্রে কি কি উদ্ভিদ আছে বলো? জবা, ঢেঁড়স, এগুলো আছে না? হ্যাঁ, তো এটার তো বইয়ে সুন্দর করে গুরুত্ব লেখা আছে, মালভেসির গুরুত্ব তো একটা পয়েন্ট দেওয়া আছে, গুরুত্ব থেকে বৈশিষ্ট্য বেশি ইম্পর্টেন্ট, কিন্তু গুরুত্বর তো একটা আলাদা করে ছক দেওয়া আছে মালভেসির, দেখো। আচ্ছা, মেঘনা বলছে মেডিকেল এডমিশন টেস্টে ডিসকাউন্ট দেন। আচ্ছা, মেডিকেল এডমিশন টেস্ট, সরি, মেডিকেল এডমিশন টেস্ট না তো, কোর্সে, কোর্সে এখন যথেষ্ট ডিসকাউন্টের অবস্থায় চলতেছে, 6,000 টাকার নিচে পেমেন্টটা, এইচএসসি শেষ হলে পেমেন্টটা 6,000 টাকার উপরে যেতে পারে, ঠিক আছে? তো এখন 5,950 টাকা, তুমি চাইলে এখনই জয়েন হয়ে থাকতে পারো। আমি নিজে টেস্ট পরীক্ষার আগে মেডিকেল কোর্সে ভর্তি হয়েছি। তুমি বলতে পারো ভাই আপনি বোকা, এই জন্য আপনার টেস্ট পরীক্ষার আগে আপনি মেডিকেল কোর্সে ভর্তি হয়েছেন। এখন তো অনলাইনে ক্লাস হয় প্রি মেডিকেলের, অফলাইনে তো তখন ক্লাসও হইতো না। তা আমি কেন ক্লাস শুরুর 5-6 মাস আগে ভর্তি হয়ে টাকা দিয়ে রেখে দিছি? প্রথম কথা, একটু ডিসকাউন্ট পাইছি। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি ফোকাস ছিলাম, আমি কি করব আমি জানি। এইচএসসির পরে তোমরা অনেকেই টাইম নষ্ট করো, আমি কি বুয়েট পড়বো, মানে মেডিকেল পড়বো না ঢাকা ইউনিভার্সিটি পড়বো, এই সিদ্ধান্ত এইচএসসির পরে নাও। খুবই সিরিয়াস ব্যাপার এটা, এই সিদ্ধান্ত এখনই নিয়ে ফেলতে হবে যারা নেও নাই। সেকেন্ড যে ডিলেমাতে পড়ো সেটা হচ্ছে যে ভাই আমি কি কোথায় কোচিং করব, কোন কোচিং এ কোচিং করব, এইটা নিয়ে পরে গবেষণা শুরু করো। এই গবেষণা করতে করতে সময় ফুরিয়ে যায় অনেক, সময় অনেক ফুরিয়ে গেলে যেটা হয়, তোমার বন্ধু এইচএসসি রিটেন শেষ হওয়ার পর দিন থেকে প্রিপারেশন শুরু করে দেয়, আর তুমি 2 সপ্তাহ শুরুতেই পিছায় যাও, তুমি শুরুতেই ব্যাকফুটে চলে আসো। তার থেকে ভালো কি কোথাও একটা ভর্তি থেকে এইচএসসি রিটেন শেষ, ক্লাস শুরু, কোনো কথা নেই, ডানে বামে তাকানো নাই, কে কি করছে দেখার দরকার নেই। আমি আমার পড়া শুরু করছি, আমি যে কোর্সে ভর্তি হয়েছি সেই কোর্সের সাথে। তো এই জন্য আমি তোমাদেরকে ইন্সপায়ার করি যে আগে ভর্তি হয়ে যাওয়ার জন্য। আগে ভর্তি হয়ে গেলে ফোকাস থাকা যায়, ফোকাসড। এখন যারা পড়াচ্ছে সবাই ভালো পড়াচ্ছে, হ্যাঁ, কারো ব্যাপারে আমি তেমন খারাপ কিছু শুনি না, বাট আমি আমার ব্যাপারে কনফিডেন্ট, আমরা যারা পড়াচ্ছি তাদের ব্যাপারে কনফিডেন্ট, আমরাও ভালো পড়াচ্ছি। সো তোমার চয়েসের উপর, তোমার যেখানে মনে হয় যে এটা আমার জন্য ভালো হতে পারে, তুমি জয়েন করে ফেলবা, ঠিক আছে, আর্লি জয়েন করে ফেলবা। আচ্ছা, বা কিছু পরীক্ষা গেলে ওই যে ফিজিক্সের পর পর তুমি জয়েন করে ফেলবা, যেন রিটেন যেদিন শেষ হবে সেদিন থেকে তুমি প্রিপারেশন শুরু করতে পারো। ওকে, একটু তোমাদের বেশি আটকে রাখতে চাই না, আর কয়েকটা চ্যাপ্টার আছে একটু বলে যাই। টিস্যু এবং টিস্যুতন্ত্র, কিউট একটা চ্যাপ্টার, 2টা ছবি আঁকতে পারলে চ্যাপ্টার থেকে অ্যান্সার করা কোনো কঠিন ব্যাপার না।
জাস্ট এগুলা কিন্তু আচ্ছা বলতে ভুলে গেছি, যারা এগুলা পড়ো নাই বা অনেক গ্যাপ আছে তারা একটা ক্লাস করে নিতে পারো। এই ক্লাসগুলো কিন্তু রোড টু ডিএমসি এর ইউটিউব চ্যানেলে গেলে পাবা, ঠিক আছে? আমার ক্লাস করতে ভালো না লাগলে রাহাত ভাইয়ের ডিএমসি স্টেশনে গিয়ে রাহাতের দেখবা ক্লাস আছে, বা আমাদের চ্যানেলেও আমার ছাড়াও আরো শুভ ভাইয়ের ক্লাস আছে, তাই না? তো তুমি বা ইউটিউবে যে কোনো ভালো কন্টেন্ট দেখে তুমি ক্লাসগুলো করে নিতে পারো। কিন্তু আমি মেক শিওর করি টিস্যু তন্ত্র আমি ধরো পড়াইছি প্রায় 2.5 ঘন্টা সময় নিয়ে ইউটিউবে আসছে, সেটা ওইটা করলে আশা করা যায় তোমার সিকিউ এর এইগুলো বুঝতে আর কোনো অসুবিধা হবে না, অ্যান্সার করতে পারবা খুব সহজেই। নিজেকে একটু ছবি এঁকে প্র্যাকটিস করতে হবে। তাহলে এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের মূল, এটার ছবি আঁকতে জানা। এটা ছবি না আঁকতে পারলে এখান থেকে অ্যান্সার করা যাবে না, এটা 6 স্টার, ঠিক আছে? আচ্ছা, একবীজপত্রীর মূলটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তারপর হচ্ছে কাণ্ড, কাণ্ডটাকে দিব একটু কম, 4 স্টার, ঠিক আছে? চিত্র সহ বর্ণনা, যে চিত্র আঁকতে পারবে সে তার বর্ণনাতে কোনো সমস্যা হবে না, কারণ এই চিত্রগুলো আঁকতে হলে বুঝে আঁকতে হয়, উল্টাপাল্টা আঁকলে হয় না। যে ছবি আঁকতে জানবে সে বর্ণনা এমনিতেই পারবে, এবং এটার মধ্যে পার্থক্য। আচ্ছা, ভাস্কুলার বান্ডেল, এটা হচ্ছে 6 স্টার না, এটা আরো বেশি স্টার থাকলে এটা দেবো, এটা টপ মোস্ট ইম্পর্টেন্ট। এটা হয় একবীজপত্রী উদ্ভিদের মূলের ছবি চাইবে, নয়তো ভাস্কুলার বান্ডেলের শ্রেণীবিন্যাস চাইবে। এখন ভাস্কুলার বান্ডেলের যে শ্রেণীবিন্যাস এখানে অবশ্যই তোমার ছবি আঁকতে হবে, সংযুক্ত কোনটা, হ্যাঁ, সমপার্শ্বীয় কোনটা, সমদ্বিপার্শ্বীয় কোনটা, মুক্ত কোনটা। যেমন আমি তোমাদের শিখাইছিলাম সমপার্শ্বীয়র ক্ষেত্রে মাঝখানে যদি ক্যাম্বিয়াম থাকে, তাই না? ক্যাম্বিয়ামে দেখো একটা ম আছে, তাই না? ক্যাম্বিয়াম, তো এই ম দিয়ে আমি মনে রাখবো মুক্ত, ক্যাম্বিয়াম থাকলে এটা মুক্ত, তাই না? তো এই ছবিগুলো এঁকে দিতে হবে, কিন্তু এক্সাম্পলটা লিখতে হবে। ক্লাসগুলোতে এগুলো খুব সুন্দর করে পড়াইছি, কেউ যদি জাস্ট মনোযোগ দিয়ে ক্লাস করে চেষ্টা করলে সে ভুলতে পারবে না। এখন এগুলো বলে আর লাভ নাই। গুরুত্ব তো অনেক কম কি করব, এই কথাটা লিখো না যে মালভেসের গুরুত্ব অনেক কম। যে কয়টা আছে এই কয়টা লিখবা, আর ঠিক আছে, বইয়ে যেটুকু আছে স্যারের থেকে বেশি তোমার কাছে এক্সপেক্ট করে না। তুমি শুরুতে একটু হেডিং এ লিখে নিবা যে মালভেস উদ্ভিদ কোনগুলো, মালভেসি সম্পর্কে 2-4টা কথা লিখে তারপর তুমি গুরুত্বতে আসলা, এই আর কি। ভাই দ্বিবীজ কি ইম্পর্টেন্ট না? বুঝি নাই। দ্বিবীজপত্রী উদ্ভিদই তো মালভেসি, পোয়াসিয়া তো একবীজপত্রী। হুম, কোনটা বলছো? আচ্ছা, যাই হোক, ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যু শ্রেণীবিন্যাস, এটা হচ্ছে সব থেকে সিম্পলেস্ট ফর্ম প্রশ্নের। ভাজক টিস্যু ভাজক টিস্যুর বৈশিষ্ট্যগুলো পড়বা, মানে এটা তুলনাও করবা, ঠিক আছে? শ্রেণীবিন্যাস এবং তুলনা একদম 3টা হেডিং এর আন্ডারে দিয়ে দিচ্ছি, 3টা হেডিং ভালো ইম্পর্টেন্ট আছে। এটাকে ধরো আমি দিব হচ্ছে 4 স্টার, এটাকে দিব হচ্ছে 4 স্টার। তাহলে 6 স্টার টপিক হচ্ছে একবীজপত্রীর মূলের ছবি অবশ্যই আঁকা জানতে হবে, ভাস্কুলার বান্ডালের গঠন ছবি আঁকা অবশ্যই জানতে হবে, পাশাপাশি একবীজপত্রীর কাণ্ড এবং ভাজক টিস্যু স্থায়ী টিস্যু শ্রেণীবিন্যাস এবং এদের মাঝখানে তুলনা। এই কয়টা জানলে এই চ্যাপ্টার থেকে অ্যান্সার করা যায়। ওকে, কেউ যদি ভালো মতনে পড়ে না থাকো চ্যাপ্টারটা, হ্যাঁ, তাহলে আসলে এই টপিকগুলো ধরে সিকিউ গুলো খালি প্রিপারেশন নাও আপাতত, এর বেশি কিছু করার সুযোগ নেই, বাকিটুকু অ্যাডমিশনে পড়বা ভালো করে। তো এখান থেকে তুমি যদি দেখো সবচেয়ে বেশি কি আসছে, সালোক সংশ্লেষণ আর শ্বসনের মধ্যে তুলনা, এবং C3 এবং C4 এর মধ্যে তুলনা, তাই না? তো এটা তো আসলে পারতে হবে তোমাকে আসলে, তাই না? C3 C4 চক্রটা বুঝতে হবে, তোমার বইতে কিন্তু সবকিছু বোঝানো আছে, এই 2টা পার্থক্যই তোমার বইতে দেওয়া আছে, কিন্তু সবকিছু বোঝানো আছে। তো এই জিনিসগুলো একটু পড়ে নিবা। ধাপের মধ্যে ধরো চক্র যে আসে, C3 C4 ক্রেবস চক্র, গ্লাইকোলাইসিস, সবগুলোর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু আমাদের গ্লাইকোলাইসিসের ধাপ, এটা কিন্তু বেশি আসছে। তো তুমি যদি ধাপ পড়তে চাও সেটা হচ্ছে কোন ধাপ পড়বা? গ্লাইকোলাইসিসের ধাপ। C3 C4 মনে থাকে না চক্রটা, যে C3 চক্র লিখো, C4 চক্র লিখো, এটা তুলনামূলক কম আসছে, কিন্তু গ্লাইকোলাইসিসের ধাপ তুলনামূলক ভাবে বেশি আসছে, এটা আসার সম্ভাবনা বেশি, তাই এটা পড়বা। ক্রেবস চক্রের ধাপ তুলনামূলক কম আসছে, দেখো। তো যারা পারো না তাদের এখন ক্রেবস চক্র মুখস্থ করার দরকার নেই, ঠিক আছে? এটিপির হিসাবটা অনেক ইম্পর্টেন্ট, এটা তো কম কেন আসলো? এটা ভালো ইম্পর্টেন্ট আছে, এটাকে 4 স্টার দিব আমরা। শ্বসনে এটিপির হিসাব দেখাও, শ্বসনের বিভিন্ন স্তরে যে এটিপির হিসাবগুলো হয়, যে গ্লাইকোলাইসিসে কয়টা এটিপি হচ্ছে, এসিটাইল কোলিন সৃষ্টিতে কয়টা হচ্ছে, ক্রেবস চক্রে কয়টা হচ্ছে, এই হিসাবটা একটা বক্স আছে। এটা খুবই ছোট একটা অ্যান্সার, বুঝছো? পারলে খুবই ইজি, 1 পেজের মধ্যেই হয়ে যাবে। ঘ নাম্বারের প্রশ্ন আসছে, তুমি 1 পেজ অ্যান্সার করে দিয়ে আসবা, ঠিকঠাক লিখলে তুমি ফুল মার্কস পাবা, বুঝছো? আর হচ্ছে পত্ররন্ধ্র খোলা বন্ধ হওয়ার কৌশল, এখান থেকে কোন কৌশলটা তুমি লেখার চেষ্টা করবা? যদি যে কোনো একটা কৌশল তোমাকে লিখতে বলে, তুমি হচ্ছে আধুনিক কৌশলটা লিখবা, ইমামুরা যেটা দিছে, আধুনিক কৌশল, ঠিক আছে? আচ্ছা, পত্ররন্ধ্রের গঠন পারবা না? ওকে,
তো এই চ্যাপ্টার থেকে এগুলো হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। এবার জীব প্রযুক্তি, যারা ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দিবা, ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নে আমি এই চ্যাপ্টার থেকে সবসময় প্রশ্ন দেখি আসলে, যে রিটেন পার্টে, যেমন এই বছরও আসছে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ধাপ আলোচনা করো। এই জিনিসটা কিন্তু তুমি দেখো সিকিউ এর জন্য তোমার মানে 5 স্টার বা 6 স্টার এই চ্যাপ্টারের তুলনায় 6 স্টার ইম্পর্টেন্ট। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ধাপ, কিভাবে ইনসুলিন তৈরি করতেছো, ওই স্টেপগুলো আলোচনা করলেও হয়। এটা এখন মানে বুঝাইতে পারতেছি না, এই ক্লাসে আলোচনা করতেছি না, যারা পারো তো পারোই। তো দেখো এখন যে সিকিউর জন্য পড়তেছো, এই পড়াটা কিন্তু তোমার ওই ঢাকা ইউনিভার্সিটি রিটেনে গিয়ে তোমাকে হেল্প করতেছে। দ্যাটস ওয়াই যেই টপিকগুলো লিখছি অ্যাটলিস্ট এগুলো মিস করো না, এগুলোর মধ্যে রিস্ক নিও না যে আচ্ছা এটা বাদ দিলাম, এটা বললাম, এটা বাদ দিলাম, এরকম না করে চেষ্টা করো অ্যাটলিস্ট এই সবগুলো কভার করে যাইতে। ঠিক আছে রে স্টুডেন্টস? ওকে, আচ্ছা তারপর আসো হচ্ছে এটা ধাপটাই বেসিক্যালি বেশি ইম্পর্টেন্ট, বুঝছো? ধাপ, ইনসুলিন উৎপাদনের ধাপ, দুইটার অ্যান্সার না তুমি একটা করে ফেলবা। মানে তোমার কাছে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির স্টেপ আর ইনসুলিন উৎপাদন, এটাও তো একটা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। তো এই স্টেপগুলোকে তুমি সেম অ্যান্সারই লিখতে পারবা চাইলে। ঠিক আছে, জাস্ট একটু বুদ্ধি থাকলে তুমি তুলনা করে পড়লে দেখবা যে সেম জিনিস। অবশ্যই ছবি আঁকতে হবে, দুইটার ক্ষেত্রে তুমি ছবি আঁকবা। তোমার বইতে ছবি আছে, দেখবা ইনসুলিন কিভাবে প্রোডাকশন হচ্ছে। কথা কম লিখে ছবি এঁকে দাও। আচ্ছা টিস্যু কালচার অনেক আসছে, এটাও 6 স্টার। টিস্যু কালচারের ধাপ, টিস্যু কালচার থেকে প্রশ্ন আসছে, বুঝছো? তাহলে টিস্যু কালচারের ধাপগুলো দেখবা, হেডিং গুলা লিখবা, ছবি আঁকবা। প্রথমে মাতৃ উদ্ভিদ নির্বাচন করতে হবে, তাই না? সবকিছু। আচ্ছা জিনোম সিকোয়েন্স এটা লাগবে না, এটা কি আসছে নাকি? এটা বাদ। জিনোম সিকোয়েন্সের গুরুত্ব প্লেস ইম্পর্টেন্ট। তাহলে আমার এখান থেকে দুইটা টপিক, একটা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি আর একটা হচ্ছে টিস্যু কালচার। টিস্যু কালচারের গুরুত্ব ব্যবহার, এটাও কিন্তু ঘ নাম্বারে চলে আসে। ধাপ দেয় 3 নম্বরে, গুরুত্ব ব্যবহার দেয় 4 নম্বরে। এই এটা আমাদের ছিল শেষ চ্যাপ্টার। আমি চেষ্টা করছি অল্প সময় তোমাদের ব্যাপারটা কভার করার জন্য। এখন তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে বলো, একটু প্রশ্ন থাকলে বলো যে ভাই আচ্ছা তোমাদের পিডিএফ দিতে বলছো অনেকে, আমি তোমাকে যেটা করি একটা আবার একটু প্রথম থেকে, অনেকে পরে জয়েন করছো হয়তো, বা একটু যে সামারি করে দেয়, এই সুযোগে তুমি দুই একটা ছবিও তুলে ফেলতে পারো। মানে পিডিএফ আমি কখন দিচ্ছি, সবাই আবার সেটা পাচ্ছ কিনা অনিশ্চয়তা থাকে, তার থেকে 7টা চ্যাপ্টারে 7টা স্ক্রিনশট নিয়ে ফেলতে পারো। এটা হচ্ছে আমাদের কোষের গঠন, টপ মোস্ট ইম্পর্টেন্ট মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে, তার সাথে কোষঝিল্লির গঠনও, কোষপ্রাচীরের গঠনও আমরা আঁকবো। ডিএনএ আর এর পার্থক্যটা ভালো মনে শিখবো, এবং ডিএনএ গঠন আঁকা শিখবো, ডিএনএ গঠন আঁকা শিখবো। আরএনএ এর মধ্যে টিআরএনএ গঠনটা আঁকার চেষ্টা করবো। ওকে, মাইটোসিস মিওসিসের মধ্যে মাইটোসিসের সবগুলো ধাপের ছবি জানবো, মিওসিসের প্রোফেজ 1-এর প্রথম 3টা ধাপের ছবি জানবো, আর মাইটোসিস মিওসিসের পার্থক্য জানবো। অ্যাটলিস্ট 8টা ক্রসিং ওভারের গুরুত্ব বইতে আছে, বেশ কয়েকটা পয়েন্ট, ওইগুলো শিখবো। গ নাম্বারের জন্য টিটু ফাজের ছবি, আদর্শ ব্যাকটেরিয়ার গঠন, যে কোনো একটা ধরা আসতেছে। আর লাইটিক চক্রের 5টা ধাপ, এই 3টা ছবি আমরা ভালো মতন শিখবো। ব্যাকটেরিয়ার গুরুত্বের মধ্যে কৃষি ক্ষেত্রে ব্যাকটেরিয়ার কি গুরুত্ব, এটা বেশি ইম্পর্টেন্ট। ম্যালেরিয়া পরজীবীর জীবন চক্র, এটা বলতে ভুলে গেছি। ম্যালেরিয়া থেকে আসলে জনুক্রমটা, ম্যালেরিয়ার যে জনুক্রম, যে স্টেপগুলো, ম্যালেরিয়ার মাত্র ডিপ্লয়েড দশা 3টা, জাইগোট, উকিনেট, উসিস্ট, এই 3টা ডিপ্লয়েড দশা, আর বাকি সব দশা হচ্ছে হ্যাপ্লয়েড দশা, তাই না? জনুক্রমটা দেখছো না, ওইটা আঁকতে হবে। ম্যালেরিয়া থেকে প্রশ্ন আসলে কিন্তু এটা। আর যদি ম্যালেরিয়ার ধাপগুলো তুমি জানতে চাও, এখান থেকে যেটা বেশি আসছে সেটা হচ্ছে এরিথ্রোসাইটিক সাইজোগনি। এরিথ্রোসাইটিক সাইজোগনি, হেপাটিক সাইজোগনিটা আমরা তেমন আসতে দেখি না। ঠিক আছে, যদি ম্যালেরিয়ার উপর ভালো প্রিপারেশন নিতে চাও, সাইজোগনি, এটাকেও আমি 3 স্টার দিব। 3 নম্বর প্রশ্নে ম্যালেরিয়া থেকে প্রশ্ন করলে যেটা করবে, 3 নম্বর প্রশ্নে এরিথ্রোসাইটিক সাইজোগনি ব্যাখ্যা করতে বলতে পারে, 4 নম্বর প্রশ্নে ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্র ব্যাখ্যা করতে বলতে পারে। অথবা 3 নম্বর প্রশ্নে জীবনচক্র আলোচনা করতে বললো, 4 নম্বর প্রশ্নে বলবে ম্যালেরিয়া কিভাবে প্রতিরোধ করা যায়, আলোচনা করো। এই দুইটা ওয়েতেই ম্যালেরিয়া থেকে প্রশ্ন হয় মোস্ট কমনলি। ছবি তুলছো, তুলে ফেলো। নগ্নবীজি অবৃতবীজি থেকে লাস্টের পার্ট বেশি ইম্পর্টেন্ট, পুয়াসি আর মালভেসির সব পড়ে ফেলবো। পুষ্প সংকেত যেন আমরা এঁকে যাই ধান এবং জবার। আচ্ছা, আর শুরুর এই পার্টগুলো, এগুলো অনুধাবনমূলক প্রশ্নের জন্য বেশি ইম্পর্টেন্ট। ছবি তুলছো? আচ্ছা, দ্বিবীজপত্রীর মূল কাণ্ড না, প্রথম কথা তোমার বইতে দ্বিবীজপত্রীর মূলের কোনো ছবি নাই। তাহলে তুমি দ্বিবীজপত্রী ওই মানে টিস্যু তন্ত্র থেকে, তাই না, এটা ছবি তুলছো, তাই না? দ্বিবীজপত্রী মূলের কোনো ছবি তোমার এই চ্যাপ্টারে নাই। আর দ্বিবীজপত্রী কাণ্ড, সূর্যমুখী কাণ্ডের একটা ছবি আছে, কিন্তু এটা তোমার সিলেবাস বহির্ভূত, তুমি বোধহয় জানো না। এটার মানে এখন আবার বই থেকে বোধহয় তুলে দিছে। লাস্টের যে ছবিটা, ওইটা তোমাদের সিলেবাসে আসলে নাই। তোমাদের সিলেবাসে আছে শুধু একবীজপত্রীর মূল, একবীজপত্রীর কাণ্ড, তাই দ্বিবীজপত্রী আসবে না, বুঝছো?
ঠিক আছে, ওকে। তাহলে একবীজপত্রী মূলের গঠন অবশ্যই অনেক ইম্পর্টেন্ট। কাণ্ডের গঠন 4 স্টার, এটা 6 স্টার। আর ভাস্কুলার বান্ডেল গঠন এবং কাজ ছবি সহ, যেন সিম্পল ছবিগুলো আঁকবো, কিন্তু বইয়ে একটা সিম্পল ছবি আছে এরকম করে, আরেকটা আছে হচ্ছে যে জটিল ছবি, তুমি সিম্পল ছবিটা আঁকবা। ভাজক টিস্যু শ্রেণীবিন্যাস এবং এদের তুলনা, এই 3টা টপিক পড়লেই কমন পড়বে এখান থেকে। এইখান থেকে কমন ফলটা একটু টাফ, বুঝছো, মানে যে চ্যাপ্টার যেহেতু বড়। তো এখানে আমরা দেখছি যে সালোক শ্বসন, এই 2টা থেকে তুলনামূলক প্রশ্ন আসে, সিসি4 এর মধ্যে তুলনা করতে বলে। এই গ্লাইকোলাইসিস ধাপের মধ্যে পড়বো মেইনলি, গ্লাইকোলাইসিসের ধাপ অবশ্যই। পত্রতন্ত্রের খোলা বন্ধের কৌশল আসলে আমরা আধুনিকটা লিখবো। ওকে, আধুনিকটাই বেশি আসে আর কি। আর এটিপি শ্বসন থেকে প্রশ্ন আসলে এটিপির হিসাব দেখাইতে বলে, তো এটাকে আমরা 4 স্টার দিচ্ছি। এখান থেকে জাস্ট 2টা টপিক, রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ধাপ, আর একটা হচ্ছে টিস্যু কালচারের ধাপ। এই 2টার যে কোনো একটা থেকে আসবে, একদম অবধারিত, বুঝাই যায়। ওকে, তো স্টুডেন্টস, তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো। আমি ভাইয়া দোয়া করেন ঢাকা মেডিকেলে যেন আপনার সাথে দেখা, এইচএসসি 25, অনেক 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 দোয়া রইলো। ঠিক আছে, আচ্ছা। এখন বলো, তোমাদের মনে কি এখনো কি তোমরা দ্বিধাগ্রস্ত এরকম কেউ আছো আমাদের এখানে, বা ক্ষীণ আশা রাখছো যে পরীক্ষা পিছাবে? ক্ষীণ আশা রাখো না, আমার কথা শুনো, বাস্তবতা শিখো। দেখো, আজকে 25 তারিখ, 26, 27, 28, 29, 4 দিন আছে। এই সময়ে এমন দৈব কিছু করে ফেলা সম্ভব না আমার দেশে যেটা দিয়ে পরীক্ষা পেছানো যাবে। তো টোটালি ফিরে আসো এখান থেকে, কিচ্ছু করার নাই। ঠিক আছে, গেট রেডি ফর দ্য এক্সাম। বাংলা পরীক্ষাটা ভালো মতনে দাও, ফ্লোতেই ভালো পরীক্ষা হয়ে যাবে। প্রথম শুরুটা ভালো মতনে করো, দেখবে শেষটাও ভালো হবে ইনশাল্লাহ। পরীক্ষার মাঝখানে যে গ্যাপগুলো আছে, নাওয়া খাওয়া বাদ দিয়ে সেই লেভেলের পড়াশোনা দাও। ঠিক আছে, ভাইয়ারা যেই সাজেশন গুলো দিচ্ছেন, আমরা কিন্তু ইংলিশের জন্য অনেকগুলো ক্লাস রেখেছি। গতকাল বায়োলজি সেকেন্ড পেপারের উপর হচ্ছে রাহাত কথা বলছে, ফার্স্ট পেপারের উপর আমি সাজাই দিলাম। তো আমি জাস্ট যেটা বলতে চাচ্ছি তোমাকে, এই জিনিসগুলো মিস করো না। এইগুলা যদি তুমি রিটার্ন যদি ভালো মতো দিয়ে ফেলো, বুঝছো, রিটার্ন অংশ সব যদি লিখে আসতে পারো, তাহলে A+ পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। আর তুমি যদি প্রশ্ন ছেড়ে আসো, কোনো কারণে অ্যান্সার করতে পারো নাই, তখন আসলে কিন্তু আমাদের নাম্বারটা স্যার দিবে কোথায়? তুমি ধরো পুষ্প সংখ্যা থাকছো, পচা হয়েছে, 2টা ভুল করছো, স্যার ইগনোর করে তোমার 3-এর মধ্যে 2.5 দিয়ে দিল, বা 3ই দিয়ে দিল। তুমি যদি না কো, স্যার নাম্বারটা দিবে কোথায়? বুঝাইতে পারছি ব্যাপারটা? তুমি যদি না লিখো, কেমনে নাম্বারটা দিবে? এই জন্য মেক শিওর করো যেন এটা একটা চেক লিস্ট বানাও, যেন এটা মিস না হয়। একইভাবে অন্য সাবজেক্টগুলোর ক্ষেত্রে, বাংলার সাজেশন আমি দিলে তো কাজে দিবে না, কিন্তু তোমরা অনলাইনে, আমি জানি না কোথায় তোমরা কে কাকে ফলো করো, যে যাকে ফলো করো তার যে সাজেশন মূলক কথাগুলো, সেগুলোকে ফলো করে ওই জিনিসগুলো অবশ্যই দেখে যাও, ওই জিনিসগুলো অবশ্যই পড়ে যাও। ঠিক আছে, আর প্রথম দিন যেই চ্যালেঞ্জটা হবে, স্টুডেন্টস সতর্কবাণী একটু শুনাই দেই, প্রথম দিন যেই চ্যালেঞ্জগুলোয় পড়বা তোমরা, প্রথম দিন অনেকে অ্যাডমিট নিবা না, এগুলো করাই যাবে না, পরে কিন্তু একটা হজবরল লাগবে। সবকিছু নিয়ে সুন্দর করে বেরোবা। জ্যাম ট্যাম পড়লেও যেন আমরা নির্ধারিত সময় পরীক্ষার হলে পৌঁছাইতে পারি, একটু আগে আগে পৌঁছাবো প্রথম দিন। হলের সাথে অ্যাডজাস্ট হওয়ার একটা ব্যাপার আছে। প্রথম দিন আমার যে সমস্যাটা হয়েছে, আমার বাংলা ফার্স্ট পেপার পরীক্ষার সময় যে সমস্যাটা হয়েছে, আমার মনে পড়ে এখনো, আমি লিখে শেষ করতে পারি নাই, বুঝছো। মানে আমার শেষ প্রশ্নে আমি প্রত্যেক প্রশ্নে 20 মিনিট করে সময় ধরছিলাম, তোমাদের তো এখন বেশি লিখতে হয়, আমাদের 4টা প্রশ্ন বেশি। তো আমি লাস্টের প্রশ্নে ধরে 12 বা 13 মিনিটের মতো সময় পাইছি, তা আমি মন মতো লিখতে পারি নাই, এই আর কি। আমার ইচ্ছা ছিল যে আমি সবগুলাকেই সমান এমফাসিস দিয়ে শেষের প্রশ্নটাতে কম গুরুত্ব যেন না পড়ে, কিন্তু আমি কিন্তু লিখে আসছিলাম। আমার ঘ নাম্বারের প্রশ্ন হয়তো 1 পৃষ্ঠা ছিল, কিন্তু আমি শেষ করছিলাম। তোমাদের মধ্যে কেউ কেউ এরকম থাকবা 24 ব্যাচ, যারা হচ্ছে যে একটা সিকিউ আমি অ্যান্সার করতে পারি নাই। কেন? কারণ আমি প্রথম সিকিউ গুলাতে অনেক নকশা করছি, অনেক ডিজাইন করছি, লিখে একদম উড়াই ফেলছি। যেই সিকিউ পারি, যেটা কমন পড়ছে, সেটা 6 পেজ লিখে ফেলছি, আর পরে লাস্টের সিকিউ 1 পেজও শেষ করতে পারি নাই। এরকম যেন না হয়, প্লিজ 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 টাইমের প্রতি সিনসিয়ার থাকবা। আধা ঘন্টা সময় গেলে তোমার কতটুকু শেষ হওয়া উচিত, 1 ঘন্টা সময় গেলে তোমার কতটুকু শেষ হওয়া উচিত। 1 ঘন্টা 10 মিনিট চলে গেছে, তুমি কি অর্ধেক শেষ করতে পারছো কিনা তোমার পরীক্ষার, রিটেন পরীক্ষার? 1.5 ঘন্টা চলে গেছে, সময় আছে এইটুক, তোমার প্রশ্ন বাকি এতগুলো। তার মানে কি, এখন প্রশ্ন ছোট করে লিখতে হবে, চাইলেও এখন বড় করে লিখা যাবে না, তাই না? কাজের কথাগুলো লিখে, অগোছার কথা না লিখে সুন্দর করে ছোট করে লিখো, সমস্যা নাই, স্যাররা নাম্বার দিবে। শেষ করতে হবে, মাইন্ড ইট। আচ্ছা, আর কি সমস্যাতে পড়বো? দেখো, আমরাও তো এইচএসসি পরীক্ষা দিচ্ছি, এই কথাগুলো অন ইয়ারে বলা আসলে কি হচ্ছে জানি না। আমি জানি তোমরা এটা এখন যতই আসলে
সততার মোড়কে আমরা পেঁচাই, লাভ নাই। এইচএসসি পরীক্ষাতে আমি নিজে আমার বন্ধুর হেল্পের জন্য তাকে ডাকছি, সেও আমাকে ডাকছে। আমরা এই অনৈতিক যোগাযোগগুলো পরীক্ষার মধ্যে করি, তোমরাও করো। সমস্যা যেটা হয়, একজন ইনভিজিলেটর যিনি শুরুতে ধরো পরীক্ষা নেওয়া শুরু করলাম, তুমি শুরুতে যদি আমাকে রাগায় দাও, শুরুতেই যদি তোমরা হলে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করো, তাহলে কিন্তু উনার মেজাজ মর্জি ধরো এটা প্রথমেই ডাউন হয়ে যায়। হ্যাঁ, পরে চিল্লাচিল্লি খাতা নয় ব্যাপারগুলো শুরু হয়ে যায়। পরীক্ষার শুরুতে তুমি কারোর জন্য কিছু অপেক্ষা করবা না, যে প্রশ্নটা সবচেয়ে ভালো মতনে পারো লিখা শুরু করো, দেখা যাবে বাকিটা। যেটা তুমি পারো না এটা নিয়ে প্রথম টেনশন করো না, ঠিক আছে? পরীক্ষার প্রশ্ন দেখে প্রথমে সবকিছু মাথায় আসে না, একটু পরে দেখবা যে ওইটা তোমার মনে পড়ে গেছে, ও আচ্ছা এটা তো এইভাবে, এটা তো আমি অ্যান্সার করতেই পারি। প্রথমে প্যানিকড হয় না, প্রশ্ন পেয়ে প্যানিকড হয়ে হলের মধ্যে একটা হজবরল লাগে, যিনি গার্ড দিচ্ছেন উনার মাথা গরম করে দিও, তখন কিন্তু প্যারায় পড়ে যাবা। তখন দেখবা যে গার্ড কঠিন হয়ে যাচ্ছে, চিল্লাচিল্লি শুরু করছে উনি। তো যাই হোক, আশা করি তুমি বুঝো ব্যাপারগুলো, জিনিসগুলো খুবই সিলি, তাই না? কিন্তু একটু জাস্ট মাথায় রাখতে হবে। তো পড়ো সুন্দর করে। আজকে আমি আর সময় নিতে চাই না, যেটুকু বলছিলাম যে 35 মিনিট বা 40 মিনিটের মতো। তো অনেকজন মানুষ ছিল, সবাই বোধহয় আমার কাছ থেকে আশার কোনো বাণী শুনতে চাইছিল, বাট ওই যে আমি বললাম এইচএসসি পরীক্ষার পেছনে নিয়ে কোনো আশার বাণী কোনোভাবেই শোনাইতে পারতেছি না, ঠিক আছে? তাহলে এখন আমার বাচ্চারা পড়তে চলে যাবে, এবং প্ল্যান গুছাও যে আজকে রাতে কি পড়বা, কালকে কি পড়বা, এবং 27-28-29 বাংলা ফার্স্ট পেপার ভালো মতনে পড়বা। ওকে, তাহলে আমরা শেষ করি স্টুডেন্টস। আর আমাদের মেডিকেল ব্যাচে তোমরা যারা মেডিকেল স্বপ্ন, তাদেরকে দাওয়াত থাকলো, তোমরা অ্যাটলিস্ট যাচাই করবা, দেখবা, ঠিক আছে, যে এত বড় ডিএমসি এন্ড টিচার প্যানেল আর কোথাও আছে কিনা, তুমি এটা দেখতে পারো, প্রথম কথা। এবং সবাই মিলে যেহেতু পড়াচ্ছে, এটা কোয়ালিটি আসলে সবাই মিলে আসলে কোয়ালিটি চেকটা দেওয়া হয়, তো এখানে কোয়ালিটি খারাপ হওয়ার কোনো সুযোগ নেই। আমি যে চ্যাপ্টার ভালো পারি না, মনে করো সবাই সব চ্যাপ্টার ভালো পড়াইতে পারে না, সেটা আমার পড়াইতে হয় না। আমি এককভাবে পড়াইলে সবই আমি পড়াইতাম, তাই না? সব আমি পড়াইতে গেলে কিছু ক্লাস জোস হইতো আর কিছু ক্লাস একটু ডাউন হইতো, বাট আমাদের কোর্সে এটা হওয়ার সুযোগ নেই। যে যেটাতে বেস্ট সে ওইটা পড়ায়, বুঝছো? এবং সবাই ভালো পড়ায়। তো মেডিকেল কোর্সে যারা এখনো জয়েন করো নাই, তোমরা কিন্তু এইচএসসির আগেই জয়েন করে ফেলতে পারো। হ্যাঁ, এটা তোমাকে আমার মনে হয় যে একটা ফোকাসড একটা গোল দিবে, যে আমি ঠিক আছে এইচএসসিটা শেষ করি, ভাইদের সাথে প্রিপারেশন শুরু করবো, কোনো কথা নেই। ওকে, ওকে, তাহলে শেষ করি।